হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাডাম, ভালো আছেন? ভালো থাকার চেষ্টা করছি। জি থ্যাংক ইউ। জি। ম্যাডাম, আমার সমস্যাটা আপনাদের আজকের প্রোগ্রামের টাইটেলের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। ও তাই? আচ্ছা, আমি জি ভেবেছিলাম না। জি জি ওকে। পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। হুম। আমি শুরু করছি। আমার বিয়ে শিওর। হয় আজকে থেকে 9 বছর আগে। হুম। আহ, বিয়েটা লাভ ম্যারেজ ছিল, পরবর্তীতে এটা পারিবারিক ভাবে মেনে নেওয়া হয়। হুম। তো বিয়ের 3 বছরের মাথায় আমার স্ত্রী একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছে। অবশ্য বিয়ের পর থেকে আমরা আলাদা ছিলাম, আমাদের কর্মসূত্রে আমরা আলাদা আলাদা জায়গায় থাকতে হচ্ছিল আমাদের। বিয়ে 3 বছরের মাথায় সে তার আশপাশে একজনের সাথে একটা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে যায়, হুম। কিন্তু এটা আমার কাছে গোপন করে। তো আচ্ছা। তারপরে গোপন অবস্থায় ছিল, বাট আমি আমি তাকে এই বিষয়টা নিয়ে সন্দেহ করতাম। তাকে বিভিন্ন সময় জিজ্ঞেস করছি যে তুমি কি কখনো কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিল কিনা। সে হুম। বরাবরই অস্বীকার করে আসছে। তো এভাবে চলতে চলতে তার সম্পর্কটার স্থায়িত্ব ছিল তার ভাষ্য মতে কয়েক মাস, আনুমানিক 6 মাসের মতো আচ্ছা। স্থায়িত্ব ছিল। কিন্তু এই 6 মাস পরে সে যখন যে কোনো ভাবে বুঝতে পারলো যে এই সম্পর্কটা তার জন্য না, এটা তার ভাষ্য মতে, সে যখন বুঝতে পারলো যে সম্পর্কটা তার জন্য ভালো হবে না, তখন সে এটা থেকে বের হয়ে আসলো। বাট এই ছেলের সাথে তার একটা যোগাযোগ ছিল, আচ্ছা। একটা অনিয়মিত যোগাযোগ ছিল। যে যোগাযোগটা 2 থেকে 2 মাস পর পর বা 1-1.5 মাস পর পর তাদের মধ্যে মাঝে মাঝে কথা হতো। হুম। এবং যখন তাদের মধ্যে এই বিবাহ বহির্ভূত সম্পর্কটা ছিল, তখন এই সম্পর্কটা ছিল একেবারে গভীর পর্যায়ের একটা সম্পর্ক। মানে গভীর না বলে আমরা বলতে পারি শারীরিক পর্যায়ে, তাই না? সহজভাবে বলতে গেলে, তাই কি? হ্যাঁ, বলা যেতে পারে এরকম। হুম। তো মানে মানসিকটাও গভীর, আবার শারীরিকটাও চলছিল, এরকম। হয়তো বা এরকম, হুম। কারণ পুরোপুরি এটা আমার ওয়াইফ আমার কাছে ডিসক্লোজ করে না, এবং এগুলো হুম। ডিসক্লোজ করতে তার যথেষ্ট অনীহা। সে কোনোভাবেই এগুলো পুরোপুরি ডিসক্লোজ করে না। যাই হোক, হ্যাঁ। গত কিছুদিন আগে, কয়েক মাস আগে তার এই সম্পর্কটা আমার সামনে একেবারে আহ, তার এই সম্পর্কটা কয়েক মাস আগে আমার সামনে একেবারে প্রমাণ সহ ধরা প্রমাণ প্রমাণ সহ সহ ধরা পড়লো? জি। আচ্ছা। ধরা পড়ার পরে তখন সে স্বীকার করে, হ্যাঁ, যে তার একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, যেটা এখন নেই, বাট মাঝে মাঝে একটা অনিয়মিত যোগাযোগ তার সাথে আছে। এই আর দাম্পত্য জীবনে আমাদের একটা সন্তান আছে, সন্তানটার বয়স 4 বছর। তো এই তার এই বিষয়টা আমার সামনে আসার পরে, আসছে 3-4 মাস হয়েছে। শুরুর দিকে আমি চাচ্ছিলাম যে ঠিক আছে, এটা যে কোনো ভাবে পাশ কাটিয়ে সম্পর্কটা খুব ভালোভাবে চালিয়ে নেই। হুম। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে জিনিসটা আমার উপরে খুব বোঝা হয়ে যাচ্ছে, মানে আমি আসলে তাকে মানতে পারছি না। হুম। এবং এখানে মানতে না পারার পিছনে বেশ কয়েকটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমি আস্তে আস্তে একটু তার ভিতরে আহ, খুঁজে দেখলাম যে তার মধ্যে খুব একটা অনুশোচনা নাই এই জিনিসটা নিয়ে। সে এবং তার পরিবার বা তার ফ্রেন্ড সার্কেল, কারোর মধ্যে এই বিষয়টা নিয়ে তেমন একদমই অনুশোচনা নাই। আরো একটা বিষয় কাজ করে এরকম, যে আমি কেন এই বিষয়টা নিয়ে এখনো ধরে বসে আছি, আমি কেন এটা ইগনোর করতেছি না। হুম। বাট আমার পক্ষে তো আসলে চাইলে ইগনোর করা সম্ভব না। খুবই কঠিন। আমার পক্ষে এটা একদমই ইগনোর করা সম্ভব না। হুম। আর এখন সে প্রায় আমাকে বলে, আর এই সম্পর্কটার গুরুত্ব তার কাছে আমার কাছে মনে হয় যে অনেকটা কম। কারণ সে সংসারে একটু জীবনে বেশ অমনোযোগ, এবং সে যখন এই সমস্ত বিষয় নিয়ে কথা হয় তখন প্রায় বলে যে বাচ্চাটা আমাকে দিয়ে দাও, আমি সংসার ছেড়ে চলে যাই। তো এখন বর্তমানে আর সংসারটা আমার পক্ষে ছাড়া সম্ভব না, এই জন্য যে আমার বাবা মা বেঁচে নেই, আমি একেবারে একা। সুতরাং সন্তানটাও আমার পক্ষে ছাড়া সম্ভব না, আর ওকেও ছাড়া সম্ভব না। আবার ওকে আমার চোখের সামনে সার্বক্ষণিক দেখাটাও আমার জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে। মানে এন্ড অফ দ্য ডে আপনাদের আজকের টপিকের সাথে আমার প্রসঙ্গটা মিলে যাচ্ছে, এই জন্য যে এই সম্পর্কটা এখন আমার কাছে একটা বোঝা। আমি এই বোঝাটা ফেলতেও পারতেছি না, আবার বয়েও বেড়াতে পারছি না। হুম। এরকম একটা পরিস্থিতি। এরকম পরিস্থিতিতে আমি একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়েছিলাম। উনি আমাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে, এগুলো নেওয়ার পরে আমি আসলে সাময়িকের জন্য কিছুদিন ভালো থাকি, বা সাময়িক, বা আমি 2-1 জন কাউন্সিলরের সাথে কথা বলেছি, দুই একটা সেশনে। এটা আমাকে সাময়িক রিলিফ দেয়, বাট তারপরে আমি আবার সেই নেগেটিভিটির জগতে ডুবে যাই, যে কেন এরকমটা আমার সাথে হলো,
আমি মানতে পারি না জিনিস। মানে এটা একটা প্রতারিত হওয়ার কষ্ট, তো মানে বিট্রিয়ালের কষ্টটা বলা হয় আমাদের যত কষ্ট আছে, যত ধরনের পেইন আমাদের হয় মানসিক পীড়া, তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয় বিট্রেড হলে। তো ইউ আর ফিলিং অ্যাবসলিউটলি বিট্রেড অর চিটেড। এটা কিন্তু যত ধরনের ট্রমা পৃথিবীতে, আমাদের তো অনেক কিছু নিয়ে আমরা মানে কষ্ট পাই, বলা হয় যে এই কষ্টের সাথে অন্য কষ্টের কোনো তুলনা হয় না। সো উই ক্যান ম্যাডাম, আন্ডারস্ট্যান্ড। আপনি যেটা বলতেছেন যে এই কষ্টের সাথে অন্য কষ্টের তুলনা না, আমার ওয়াইফ বা তার পরিবার, তাদের কাছে তো এই কষ্টটা কোনো কষ্টই না। তারা সবাই আমাকে আরো এখন অনেকটা একটা মানসিক রোগীর পর্যায়ে নিয়ে গেছে, যে কেন আমি এটা এখনো ধরে বসে আছি, তাহলে তো আমি সুস্থ মানুষ না হয়তো, বা এরকম ব্লেমও তারা করছে। না, সেটা তো তারা তাদের জায়গা থেকে করছেন, কিন্তু আমি তো বিজ্ঞানের কথা বললাম, তাই না? সায়েন্টিস্টরা যে গবেষণা করে তারা বলেছেন যে পৃথিবীতে যত ধরনের মানসিক পীড়া হয় তার মধ্যে এটা কষ্টটা সবচেয়ে বেশি। কারণ আমাদের জীবনটা শুরু হয় বিশ্বাস দিয়ে। হ্যাঁ, আমরা কিন্তু প্রথমে মায়ের গর্ভ থেকে বেরিয়ে যখন পৃথিবীতে এসেছি, আমরা কিন্তু মাকে আঁকড়ে ধরতে চেষ্টা করি, কারণ মা ওই ওই শুধু ওই শরীরটাকে আমি চিনি, ওই 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 কণ্ঠটাকে আমি চিনি। সো এই যে প্রথম আমি আসলাম পৃথিবীতে, ওই সময় থেকে আমি বিশ্বাস কিন্তু খুঁজছি। হ্যাঁ, এই যে বিশ্বাস দিয়ে জীবন শুরু, বিশ্বাস খোঁজার মধ্যে দিয়ে আমরা বিশ্বাসটা যখন ভঙ্গ হচ্ছে, সেটাই হচ্ছে বিট্রিয়ালের কষ্ট। হ্যাঁ, সেই জন্য এটা এত বেশি আমাদেরকে একেবারে একেবারে হয় না, নাড়িয়ে দিয়ে ভাসিয়ে দেয় একদম। হ্যাঁ, সেই জন্যই কষ্টটা হচ্ছে, বোঝা যাচ্ছে। তবে আমি আমাদের 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 অতিথিদের কাছে যাব, আমার তরফ থেকে এইটুকু বলবো যে কাউন্সিলিং সেশন একটা দুটোতে কিছু হয় না। হ্যাঁ, যদি যদি আমরা কাউন্সিলরের কাছে যাই, তিনি সত্যিকারের প্রশিক্ষণ প্রাপ্ত কিনা, কত বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন, কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, যথেষ্ট সুপারভিশন নিয়ে কাজ করছেন কিনা, কাউন্সিলিংটা শুধু করলে হবে না, আমাকে কেউ সুপারভাইজও করতে হবে। কেমন? এখন ম্যাডাম, এই কাউন্সিলরের কাছ থেকে কাউন্সিলিং নেওয়ার বিষয়ে একটু বলি যে এই জাতীয় বিষয়গুলো আমারই একটা হেডেক। আমার স্ত্রী এ ব্যাপারে অতটা আগ্রহ কখনো দেখায়নি। আমি সাইকিয়াট্রিস্টের কাছে এখানে গিয়েছি, কষ্টে ওষুধ আছে কে? খেয়েছি। হু ইজ দ্য সাফারার? সাফারার আমি, হয়তো বা ডেফিনেটলি সেও সাফারার। যে সাফারার, অবশ্যই তার তার মতো করে সে সাফার করে, তার কষ্টটাকে কম কম করা, কম করে দেখা হচ্ছে না। বাট আমি সাফার করছি, সে কষ্ট পাচ্ছে, সেও তো এটার এটার মধ্যে তার ভূমিকাটাই মুখ্য। কিন্তু সেই জন্য তারই সেশন নেওয়া দরকার, এটা ভেবে আমি আমাকে তো অবহেলা করতে পারি না, তাই না? হ্যাঁ, আমাদের তো বাঁচতে হবে, তাই না? একটু শ্বাস হ্যাঁ। ফেলে বাঁচতে হবে। তো আজকের প্রশ্নটা কি আমাদের কাছে? প্রশ্নটা এটাই আজকের প্রসঙ্গের সাথে, যে এই সম্পর্কটা এখন আমার কাছে একটা বোঝা স্বরূপ। আমি এটা ফেলতেও পারতেছি না, বহনও করতে পারতেছি না। ওকে, এরকম একটা পরিস্থিতিতে এমন একটা বন্ডিং এর মধ্যে থাকতে হচ্ছে। জি, জি। আর আজকে এখন যে আমাদের সাথে কথা বলা হলো, স্ত্রী এখন কোথায় এই মুহূর্তে? আমি আমরা একসাথেই আছি। আমি ঢাকায় বসবাস করি। আমরা এক বাড়িতেই থাকি। না না, এই মুহূর্তে ও কোথায় আমি জিজ্ঞেস করেছি। জি, আমরা এক বাসাতেই আছি। না, এক বাসাতে থাকার কথা জিজ্ঞেস করিনি। এই মুহূর্তে, এই যে আমাদের সাথে কথা বলা হচ্ছে, এই মুহূর্তে স্ত্রী কোথায় আছেন? ও হ্যাঁ, উনি পাশের রুমে ছিল, এইমাত্র আমার এখানে আসছে। আমাদের মধ্যে এমনিতে সম্পর্ক উনি এভারেজ কি আছে। জানেন আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে? না, এটা জানতেন না, ঘুমিয়েছিলেন হয়তো বা। এইমাত্র আসার পরে এখন দেখলেন যে। আচ্ছা, আশা করছি পরবর্তীতে এটা নিয়ে আর ভুল বোঝাবুঝি আবার তৈরি হবে না। না, না। ঠিক আছে, একটু লাইনে থাকতে হবে, আমাদের অতিথিদের কোনো প্রশ্ন থাকতে পারে, কারো কোনো প্রশ্ন আমার থাকলে। সুনির্দিষ্ট প্রশ্ন, জি। এই প্রেক্ষিতে আপনার নিজেকে কি খুব অপরাধী বলে মনে হয়, যে আমার কোনো ঘাটতি আছে কিনা বা আমি দায়ী কিনা? না, এখান থেকে ঘাটতি একটাই থাকতে পারে, যে আমাদের মধ্যে জায়গার একটা দূরত্ব ছিল। এখন এই জায়গার দূরত্বটা তো কর্মের তাগিদ। আচ্ছা, আরেকটি বিষয়, কর্মক্ষেত্রে আপনার কাজে কি খুব বড় ধরনের সমস্যা হচ্ছে? যেভাবে কাজ করতেন, যে মান অর্জন করে। হ্যাঁ, এখানে একটা সমস্যা ছিল যে আমি প্রচুর ব্যস্ত ছিলাম, ওকে সময় দিতে পারতাম। বর্তমান প্রেক্ষিতে আপনার যে পেশাদার যে কাজ, এই কাজগুলোকে মান বজায় রেখে করতে পারছেন নাকি কষ্ট না, হচ্ছে? না, একদমই আমি পেশাদার না, কোনো কাজই আমি কনসেন্ট্রেট করতে পারি না। এর ব্যক্তিগত পাশাপাশি জীবনও দেখা যায়। আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে এই জীবনটা খুবই ভারী হয়ে যাচ্ছে, এই জীবনটা রাখার কোনো মানে নেই, এই ধরনের কোনো না, ধরনের চিন্তা কি এরকম এসেছে? চিন্তা আমি একদমই করি না, কারণ আমি সুইসাইড করার পক্ষে না, এবং আমি এ ধরনের কোনো চিন্তা এখন পর্যন্ত আমার মাথায় আনি নাই, আনতেও চাই না।
আচ্ছা, আরেকটি বিষয়, আপনার কি কোনো একই কাজ বারবার করার কি কোনো রকম বিষয় আছে? যেমন ধরা যাক হাত ধোয়া হতে পারে, দরজা জানালা চেক করা হতে পারে, এই ধরনের কোনো বিষয় কি আছে? না, এরকম। অনেক ধন্যবাদ, আপনি অনেক কষ্টে আছেন। আশা করি আমরা আপনাকে কিছুটা হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, আমার শুধু একটা মাত্র জিনিস জানার আছে, সেটা হচ্ছে যে আপনার সন্তানের সাথে আপনার সম্পর্কের জায়গাটা যদি একটু জানতে পারি। আমার সন্তানের বয়স 4 বছর, তার সাথে আমার সম্পর্ক যথেষ্ট ভালো। আমাদের হাজবেন্ড ওয়াইফ দুজনের সম্পর্ক তার সাথে। তবে ইদানিং যে টানাপোড়েন চলতেছে বিগত কয়েক মাস ধরে, সেই টানাপোড়েনের প্রভাব তার উপরে কিছুটা হলেও তো পড়ে। কিছুটা না, অনেকটাই পরে, আমরা ধারণাও করতে পারি না। ওকে, ঠিক আছে ঠিক আছে। তানজিলা, ধন্যবাদ। আমরা আলোচনা করছি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনেক 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 মানে শুভ কামনা থাকলো। আমরা চাই যে মানুষ এত কষ্টে পড়ে না যাক, কিন্তু কষ্টে পড়লে আমরা সেবা গ্রহণ করব। আমরা আলোচনা করছি। আর তানজিলা আগে বলবে। ঠিক আজকের বিষয়ের সাথেই পুরোপুরিভাবে সম্পৃক্ত বিষয়টি, এবং ওনার এখন এই মুহূর্তে যে ম্যাম যেটা বললেন আপনি, ফিলিং অফ বিট্রায়াল, মানে ওটা কিন্তু ওনাকে পুরোপুরিভাবে এখন গ্রাস করেছে। আঘাতটা পেয়েছেন, আঘাতটা নিয়ে চলতে হচ্ছে। উনি যেটা করছেন যে ওনার নিজের মতো করে চেষ্টা তো করছেনই, এই মুহূর্তে বেশ কিছুটা সময় নিজের ভালো রাখার জন্য, নিজের ভালোটাকে এনশিওর করার জন্য যেটা সাইকোথেরাপিউটিক যে ইন্টারভেনশনটা বা সেশনটা, কাউন্সিলিং সেশনটা, সেটা ওনার গ্রহণ করাটা ওনাকে সাহায্য করবে। কারণ ওনার ওয়াইফ বা তার পরিবার এই বিষয়টিকে কিভাবে দেখছে সেটা তো আসলে ওনারা ভালো করে আরো বলতে পারবেন। বাট উনি তো কষ্ট পাচ্ছেন, এবং নিজের কষ্টটাকে নিবারণ করতে চাওয়ার একটা পথ তো আমাকেই খুঁজে নিতে হবে। সেই জায়গাটার থেকে যে সেশনের কথা উনি বলেছেন, নিয়েছেন এবং নিচ্ছেন, আশা করি এটাই যেন কিছুটা নিতে থাকে। না, এখন নিচ্ছেন না, নেওয়াটা এখন প্রয়োজন। কিছুটা মানসিক স্বাস্থ্যের যে সেবাটা, কাউন্সিলিং সার্ভিস, সেটা কিছুটা হলো ওনার ভিতরে যে কষ্টটা, সেই কষ্টটা ওনাকে কিভাবে করে ওনাকে ইম্প্যাক্ট করছে, কাজকে, ব্যক্তি জীবনকে, নিজের ব্যাপারে যে ধারণাগুলোকে, সেই ধারণার জায়গাগুলোতে বুঝতে এবং নিজের অনুভূতির সাথে আরেকটু সম্পৃক্ত হতে ওনাকে সাহায্য করবে। বাচ্চার সাথে সম্পর্কের কথাটা জিজ্ঞেস করলাম এই কারণে, কারণ উনি কষ্ট পাচ্ছেন, তো বাবা মায়ের থেকে কিন্তু কষ্ট বাচ্চাদের মধ্যে চলে যায়। ওনার নিজের কষ্ট কোনো বাবা মাই চান না যে তার নিজের কষ্টটা তার বাবা মায়ের মধ্যে যায়, কিন্তু অজান্তেই চলে যান। সুতরাং আমি ভালো থাকলে, কতটুকু ভালো থাকতে পারবো সেটা তো পরের বিষয়, কিন্তু আমি ভালো থাকার চেষ্টা করলে আমার সন্তানের জন্য আমি আমার তরফ থেকে যেই দায়িত্বগুলো সেটা পালন করতে আরো বেশি সক্ষম থাকবো। তো সেই কারণেই ওনার প্রতি শুভকামনা থাকলো, এবং উনি যেন নিজের মানসিক স্বাস্থ্যের খেয়ালটা করেন এবং সেবাটা নেন, সেই জায়গাটা খুব জরুরি এই মুহূর্তে আমার মনে হচ্ছে। একটা প্রশ্ন আমার মনে হচ্ছিল যে করা দরকার, ঘুমাতে পারছে কিনা রাতে। সম্ভাবনা বেশি ঘুম তো হওয়ার কথা নয়, বোঝা যাচ্ছে যে উনি জেগে আছেন। ঘুমাতে না পারলে সেটা আবার আরেকটা শরীরের স্বাস্থ্যের উপরে ওটা একটা আরেকটার সাথে সম্পর্ক আছে। এক্ষেত্রে যেটা এই একটু আগে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে শুধু ওষুধ কিন্তু এক্ষেত্রে আসলে কাজ করবে না, করার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে রক্তক্ষরণ বলি বা যে ব্যথার উৎস বলি, সেটি কিন্তু চলমান আছে। তবে আমি ওনার কথা শুনে যেটা আমি অনুভব করলাম যে উনি কিন্তু খুবই স্পর্শকাতর একজন মানুষ, এবং আমরা যাকে বলি ইন্টেলেকচুয়াল ইনসাইট, উনি খুবই যুক্তি দিয়ে চিন্তা করতে সক্ষম, এবং আমি বলবো যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষিতে যথেষ্ট উদারও, এবং উনি খুবই সততার সাথে আমাদের সাথে শেয়ার করেছেন। আমি একটি জায়গায় আমি ফোকাস করতে চাই, যে কাউন্সিলের সাথে কাজ করছিলেন, যদি তার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে থাকে, আমি বলবো একটি অর্জনযোগ্য লক্ষ্য স্থির করুন, যেটি হবে অর্জন করা সম্ভব। সেটা তো কাউন্সিলর সাথে আলাপ করে একটা অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করুন। আমি আমার বর্তমান অবস্থা থেকে উন্নতির জন্য আমার ব্যক্তিগতভাবে এই যে আমি একটা জায়গায় আটকে আছি, এই চিন্তাটাই সারাদিন আমাকে আচ্ছন্ন করে রেখেছে। সারাদিন হতে হতে তার মাথায় এটি চক্রাকারে ঘুরছে। এই চক্র থেকে বের হওয়ার যে প্রমাণিত যে মনস্তাত্ত্বিক কৌশলগুলো আছে, কিভাবে আমি এসব শিখতে পারি, আমি অন্য কিছু বাদ দিয়ে আমি এখানে একটু জোর দিতে বলবো। এর পাশাপাশি হচ্ছে আমাদের যে দৈনন্দিন যে অভ্যাসটা আছে, সেখানে যদি আমরা সামান্য হলেও যদি আমরা একটু এক্সারসাইজটা ঢোকাতে পারি, শারীরিক যে কসরত বলি বা সাঁতার কাটা বলি, ঘটনা কিন্তু ঘটনার মতোই আছে, ঘটনা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না,
কিন্তু আমার ব্রেনে যখন কিছু কিছু পরিবর্তন হবে তখন কিন্তু আমি এটাকে সামলানোর জন্য আমি আরো বেশি শক্তি খুঁজে পাবো। আর ওষুধের ক্ষেত্রে যেটা আপনি ইতিমধ্যে বলে ফেলেছেন, ঘুম যদি আমাদের ঠিকভাবে না হয় মস্তিষ্ক কিন্তু আমাদের কখনোই কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করতে সক্ষম না। এবং আপনি এখন যে চাপের মধ্যে আছেন, আমাদের দেশে কিন্তু একটি স্কেল তৈরি করা হয়েছে মানসিক চাপের জন্য, যার নাম হচ্ছে ঢাকা স্ট্রেস স্কেল। এই স্কেল অনুসারে কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকা স্ট্রেস স্কেল, একটি ঢাকা স্ট্রেস স্কেল, এটি প্রায় বছর 3 আগে আমাদের ঢাকা, হ্যাঁ নামটা হচ্ছে ঢাকা স্ট্রেস স্কেল। আচ্ছা, হোমস্টেড রাহির পরে হোমস্টেড রাহিরটা তো ছিল আমেরিকান, এবং এটা তো পরবর্তীতে ইন্ডিয়াতেও ভ্যালিডেশন করা হয়েছিল। ঢাকা বাংলাদেশ না হয়ে ঢাকা কেন? এটা দেওয়া হয়েছিল, এটা বিএসএমইউ থেকে, এটা ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি থেকে তৈরি করা হয়েছে। এটা আমি ঠিক বুঝলাম না, মানে আমরা দেশটাকেই তো পরিচিত করব সবার কাছে। অনেক ক্ষেত্রে কিন্তু স্কেলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আছে, কিন্তু এরকম অ্যারিজোনা অঞ্চল ভিত্তিতে কিন্তু নাম আছে, যেমন সব ক্ষেত্রে স্টেট না, অনেক ক্ষেত্রে কিন্তু মানে নামের ক্ষেত্রে আরো অদ্ভুত অদ্ভুত সব স্কেলের নাম আছে। এটা মালিক যেহেতু আমি নই, আমি এটা মন্তব্য করতে পারবো না। না না ঠিক আছে, আমি একটু আমার কাছে একটু ধাক্কা লাগলো। অনেক আছে এরকম উদাহরণ কিন্তু আছে, শহরের নামে কিন্তু স্কেল আছে। তবে এটা কিন্তু এই স্কেল অনুসারে কিন্তু আপনার চাপটা কিন্তু খুব ভয়ঙ্কর চাপ। তার মানে আপনার যা যা সমস্যা হচ্ছে, এটা কিন্তু এর মানে এটা নয় যে আপনি মানসিকভাবে খুব দুর্বল একজন মানুষ। এটি কিন্তু আসলে এরকমই হওয়ার কথা, একটু চাপই লাগার কথা। এবং এটাকে আমরা ঠিক রোগ না বলে আমরা বলতে পারি এমন একটি সমস্যা, মানসিক স্বাস্থ্য সমস্যা, যে ক্ষেত্রে আমাদের মানসিক স্বাস্থ্যের সাহায্য নিতে হবে। শুধু একটি বিষয় যোগ করতে চাই, ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং বা ব্যক্তিগত কাউন্সিলিং এর জন্য আমি বলবো যে কমপক্ষে 18টি সেশনের একটা লক্ষ্যমাত্রা রাখুন। আচ্ছা, একটা সেকেন্ড, আমরা এটা এখন না বলি, আর আরেকটি হচ্ছে এটা একেবারে তার পার্সোনালিটি অফ দ্য পারসন। আমি এটা বলছি কমপক্ষে। আমাদের প্রেক্ষিতে ম্যাডাম 4 থেকে 5টার পরে সাধারণত হাল ছেড়ে দেই। আরেকটি হলো যে কাপল কাউন্সিলিং এর ক্ষেত্রে আপনি একটা উদ্যোগ গ্রহণ করে দেখতে পারেন, যে আপনি স্ত্রী সহ আপনারা কাপল কাউন্সিলরের কাছে, এবং হতে হবে আলাদা কাউন্সিলর, একই জায়গায় না হলে। কাপল কাউন্সিলর বলে বাংলাদেশে কেউ কাজ করছেন না আর কি। না, বাংলাদেশে কিছু ফ্যামিলি কাউন্সিলিং নিয়ে ফ্যামিলি আছে, কাপল বলে কেউ কাজ করছে না। ফ্যামিলি কাউন্সিলিং এর কনটেক্সটে যারা কাজ করছেন, ঢাকা মেসরিতেও কিছু কাজ অলরেডি হচ্ছে।